10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি একজন মহিলা। মৌমিতা দেবনাথ একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। স্বপ্ন ছিল ডক্টর হয়ে মানুষের সেবা করবে, প্রাণ বাঁচাবে, কিন্তু তার আগেই তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হলো। মৌমিতা ছিল খুবই সাধারণ নিম্নবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান। এমবিবিএস পাস করে কলকাতা আরজি মেডিকেল কলেজে চেস্ট বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন। গেল বৃহস্পতিবার রাতে টানা 36 ঘন্টা অনকল ডিউটিতে ছিলেন তিনি। কিছু সংখ্যক হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়, রাত 2টার সময় বাইরে থেকে খাবার নিয়ে এসে বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে ডিনার করে। এরপর বিশ্রাম নিতে যান জরুরি ভবনের 4 তলার একটি সেমিনার কক্ষে। তবে সেখানে যে চিরতরের জন্য বিশ্রামে চলে যাবে সেটা হয়তো সে নিজেও কল্পনা করতে পারেনি। পরের দিন সকালে ওই কক্ষ থেকে উদ্ধার করা হয় 31 বছর বয়সী ওই তরুণীর অর্ধনগ্ন দেহ। মরদেহ উদ্ধার করার পর হসপিটালের কিছু কর্তৃপক্ষ তার বাড়িতে ফোন করে জানায় মৌমিতা আত্মহত্যা করেছে। পরবর্তীতে চাপের মুখে পড়ে পুলিশ এই ঘটনার খুন ও গণধর্ষণের অভিযোগ নথিভুক্ত করে। তারপর শুরু হয় চিকিৎসকদের আন্দোলন। পরবর্তীতে ময়না তদন্ত থেকে জানতে পারা যায় মহিলা ধর্ষিত হয়েছে এবং তাকে অনেক আঘাত দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন অংশ থেকে পাওয়া গিয়েছে রক্তক্ষরণের চিহ্ন, গুরুতর আঘাতের চিহ্ন। ডেড বডির পাশেই পড়েছিল মেয়েদের মাথার একটি চুলের ক্লিপ এবং একটি ব্লুটুথ হেডফোন। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনরত ডক্টরদের একজন জানায়, ঘটনার বিবরণ দেখে এটা পরিষ্কার যে খুন এবং ধর্ষণে জড়িত ছিল একাধিক ব্যক্তি। তবে এই ঘটনায় অভিযুক্ত শুধুমাত্র একজনকে ধরা হলেও বাকিরা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী বলে কি তাদেরকে স্পর্শ করা হচ্ছে না, এমন প্রশ্ন করেছে আন্দোলনরত ডক্টররা। আর এমতো অবস্থায় বিক্ষোভে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন রাজ্যের বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হসপিটালের বিক্ষুব্ধ চিকিৎসকরা। একটু বলুন আপনার কথা। 80 বছর বয়স, আমি নীলরতন সরকার মেডিকেল কলেজের 1962 ব্যাচ। আমাদেরকে প্রিয়রঞ্জন দাশমুন্সির সাথে লড়াই করে আমাদের এসএফ ইউনিয়ন করতে হয়েছিল। কালকে যখন 500 জন শুধু নীলরতনের আমার বয়সী ডাক্তাররা আমরা উঠে দাঁড়িয়ে 3টে ডিমান্ড ছিল। একটা, we will not allow this to be মানে এরকম ভাবে ডিসপ্লেস। আমরা ইন্টারন্যাশনালি we have asked for support and we've got it. আজকে বিবিসি নিউজে দেখো জানানো হচ্ছে, যদি দরকার হয় এরা না পারলেও আমরা জানিয়ে দেব যে আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে। তাই একটা অন্য ভোর আশা করেছিলাম, কিন্তু আরো ভয় পাচ্ছি। সকলের মতন একজন এসেছি, খুব লজ্জিত। আমার দেশের একটা ঘটনা নিয়ে আমি খুব লজ্জিত। দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায়, এরম অন্যায়ের প্রতিবাদ করা যায়। মানুষ সারা রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো। He's a stooge. আর কি আস্পর্ধা যে ধনঞ্জয়ের নাম নিয়ে কথা বলছে। আজকে ঠিক সেই ধনঞ্জয়ের করছে এই লোকটাকে। We demand justice, and by justice we mean justice, and we do not also expect that we will get justice by এখানে সমস্ত পুরুষ মানুষদেরকে, সব পুরুষ মানুষদেরকে চিকিৎসা করতে হবে। আই এম আ সাইকিয়াট্রিস্ট, তাদেরকে চিকিৎসা করতে হবে খুব ভালো করেই জানি। তাহলে আমি বলছি ডাক্তারদের থেকে, from the Democratic Doctors Forum, we will take this to the world and we will get rid of Mamata Banerjee. আমার জীবদ্দশায় এটা দেখিনি, এটা একটা মুভমেন্টের পর্যায়ে চলে গেছে। আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে, যাদেরকে আমরা মানে মাথায় করে রাখতাম সেই মানুষগুলো মানে তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে। সো এইটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে। সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে, লন্ডন, আটলান্টা, ইউএসএ, পোল্যান্ড, এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে। হয়েছে বলতে একটু আর্যকর ব্যাপারটা। আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে?
এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজি করের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে, এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে, গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে। একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট একটা মেয়ে কি করছে, এবং সে যখন ছড়ে যায় না পুরো সবকিছু ভেঙে পড়ে যায়, সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষ যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকর ইজ ডুমড, আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি, আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশটাও সেখানে করেছে, তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক ওকে। একটা শরীর, 18-20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য। জাস্ট ইমাজিন করুন একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে রক্ত বের হয়ে আসে। একজন ডাক্তার যে হসপিটালে সে কর্মরত, ঠিক সেই হসপিটালেই সে পৈশাচিক আক্রমণ ও ধর্ষণের শিকার, এবং তাকে খুন করা হলো সেই হসপিটালে, এবং সেটা কেউ জানতে পারল না। এত অত্যাচারের পরও তার টু শব্দটি কেউ শুনতে পেল না। কিভাবে সম্ভব এটা? আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, এবং সর্বশেষে আপনাদেরকে একটি অডিও রেকর্ড শোনাবো, যেটি শুনলে আপনার গা শিহরণ হয়ে উঠবে এবং আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ হবে। প্রথমেই আসা যাক সেমিনার রুম সম্পর্কে। একজন ডাক্তার তার 36 ঘন্টা ডিউটি শেষ করার পর সেমিনার রুমে যায় রেস্ট নিতে। একটা রাজ্যের নামকরা হসপিটাল, যেখানে একটা ডাক্তারকে 36 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। কেন 36 ঘন্টা ডিউটি? কোন নিয়মে একটা মানুষকে 36 ঘন্টা ডিউটি করতে হয়? আর যদি করতেই হয় তাহলে এমনটা তো নয় যে সে একাই 36 ঘন্টা ডিউটি করে। তাহলে কেন এমন একটা নামকরা হসপিটালে ডক্টরদের জন্য নির্দিষ্ট রেস্ট রুম থাকবে না? এমনটা বাস্তবে কখনোই সম্ভব নয় যে সে সেদিন একা ছিল সেমিনার রুমে। একটা এত বড় হসপিটালে একজন মাত্র রেস্ট নিচ্ছিল, একা রেস্ট নিচ্ছিল সেমিনার রুমে। কি লুকোনো হচ্ছে? এর উত্তর সবাই জানতে চায়। এবার আসা যাক ভিকটিম সম্পর্কে। সঞ্জয় রায়, ইনি একজন সিভিক ভলেন্টিয়ার, যাকে ধরা হয়েছে এই ঘটনায়। কেন ধরা হলো তাকে? তিনি নাকি রাত্রির 3টের সময় সেমিনার রুমে ঢোকেন এবং একজনার ঘাড় ভাঙলেন, পায়ের গোড়ালি ভাঙলেন, পেলভিক বোন ভাঙলেন, তাকে ধর্ষণ করলেন, তাকে মেরে দিলেন, 45 মিনিট পর বেরিয়ে এলেন। এটা কি সম্ভব? এটা কি বাস্তবসম্মত একটা মানুষের পক্ষে করা? এবং রিপোর্টে দেখা যাচ্ছে
ধর্ষিতা মহিলার যৌনাঙ্গ থেকে 150 গ্রাম সিমান পাওয়া যাচ্ছে। একটা পুরুষের একবার ইজাকুলেশনে 5 থেকে 6 গ্রাম সিমেন বের হয়। তাহলে কিভাবে সম্ভব এটা? এর উত্তর কে দেবে? এবার আসা যাক তাকে কিভাবে ধরা হলো। সঞ্জয় রায়, তাকে ধরা হলো কিভাবে? সেটি নাকি সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তাকে ঢোকার সময় তার গলায় হেডফোন ছিল, কিন্তু বেরিয়ে আসার সময় সেটি ছিল না, সেটি ছিল ধর্ষিতার বডির পাশে। তাহলে কিভাবে সম্ভব? সেই সিসিটিভি ক্যামেরায় আর কাউকে দেখা যাচ্ছে না। যেখানে 150 গ্রাম সিমান পাওয়া যাচ্ছে সেখানে সঞ্জয় রায় ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। সেটি কিভাবে, কোন অলৌকিক ক্ষমতায় সম্ভব? এবার আপনাদেরকে সেই অডিওটি শোনাবো যেটি শুনলে আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে যাবে। তবে এই ভিডিওটির সত্যতা অয়নরাইটেক বিচার করেনি। চলুন শোনা যাক অডিও এত রেকর্ডটি। কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটেকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা
কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না, তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে, এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, গলার বোন ভেঙেছে, মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটাতে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে, যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে। কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না, এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মে যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি